এখানে প্রশ্নটা আমি দিয়েই দিয়েছি, তোমরা সুন্দর করে এটাকে গুছিয়ে লিখে ফেলবে। আমি তোমাদের বলছিলাম তরঙ্গের একটা সহজ ডেফিনেশন আমি লিখেছি, সেই ডেফিনেশনটা এখানে দিয়েছি। দেখো, কোনো স্থিতিস্থাপক মাধ্যমের কণাগুলি সমষ্টিগত কম্পনের ফলে যে আন্দোলনের সৃষ্টি হয় তাকেই তরঙ্গ বলে। এবার তরঙ্গ আমাদের সাধারণত দুই প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ আর একটা হচ্ছে তির্যক তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ তাহলে কাকে বলবো? এখন তরঙ্গ বলতে গেলে আমাদের সবার প্রথমে একটা জিনিস মাথায় আসবে, সেটা আবার কীরকম জিনিস। আমরা যদি কখনো খেয়াল করে থাকি, যদি নাও খেয়াল করে থাকি, এই ঘটনা তোমরা নিজে থেকেই দেখতে পারো। একটা ছোট্ট ইটের টুকরোকে জলে ফেলে দাও, যেইখানটা তুমি জলটা ফেলেছিলে দেখবে সেখানে জলটা একটু কাঁপতে শুরু করলো, কিন্তু সেই কম্পনটা বা সেই আন্দোলনটা ওখানেই সীমাবদ্ধ হলো না। যত দূর জল আছে তত দূর পর্যন্ত সেই আন্দোলনটা বাহিত হতে থাকছে, অর্থাৎ সেই কম্পনটা এক জায়গা থেকে আর এক জায়গায় ছড়িয়ে পড়ছে। ঠিক একইভাবে একটা দড়ি নিয়ে কোনো একটা শক্ত জায়গায় দড়িটাকে ভালো করে আটকে দাও, দিয়ে অপর প্রান্তটাকে একটু নাড়াও, তাহলে দেখবে সেই দড়িটাও কেমন একটা আন্দোলিত হতে থাকছে। এই রকম জিনিসকে বলছে যে কোনো মাধ্যমে কণাগুলি সমষ্টিগত কম্পনের ফলে যে আন্দোলনের সৃষ্টি হয় তাকেই বলছে তাকেই বলছে তরঙ্গ। এখন তরঙ্গ দুই প্রকারের হয়ে থাকে, অনুদৈর্ঘ্য তরঙ্গ আর তির্যক তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলছে? কোনো স্থিতিস্থাপক মাধ্যমের কণাগুলির সমষ্টিগত কম্পনের ফলে উৎপন্ন তরঙ্গ যদি মাধ্যমের কণাগুলির গতির সাথে সমান্তরালভাবে অগ্রসর হয়, তাহলে সেই তরঙ্গকে বলা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। এটা একটা ছোট্ট এক্সপেরিমেন্টের সাহায্যে কিন্তু দেখাতে পারি। বলছে একটা শক্ত কোনো হুক থেকে একটা স্প্রিংকে ঝুলিয়ে দাও। এই যে স্প্রিংটা আছে, স্প্রিংটাকে ঝুলিয়ে দিয়েছি, স্প্রিংয়ের নিচে একটা আমি ভারী ওজন ডাব্লু চাপিয়েছি। এখন এই ওজনটাকে একটু নিচের দিকে টেনে আমি ছেড়ে দিই, তাহলে দেখা যাবে স্প্রিংটা উপর নিচে কাঁপতে থাকছে। অর্থাৎ এই বস্তুর ওজনটা নিম্ন অভিমুখে কাজ করছে, কিন্তু স্প্রিংটা যখন উপর নিচে কাঁপতে থাকে তখন দেখা যায় তার একটা অংশ স্প্রিংয়ের যে পাকগুলো এক জায়গায় ঘনীভূত হচ্ছে, এক জায়গায় ফাঁকা ফাঁকা থাকছে, অর্থাৎ ঘনীভবন তনীভবন এই ঘটনাটা ঘটছে। শব্দও কিন্তু অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ হওয়ার ফলে কী হয় দেখো, ও যেদিকে অগ্রসর হবে মাধ্যমের কণাগুলির কম্পনটাও সেই অভিমুখ বরাবর হবে। আমি আগেই বলেছি বায়ু মাধ্যম হচ্ছে এরকম অসংখ্য পাতলা স্তর, এরকম পরপর পরপর স্তরে স্তরে সজ্জিত আছে। শব্দ যখন এদিকে যায়, শব্দ যে অভিমুখে ক্রিয়া করে, বায়ুর মাধ্যমগুলো সেই অভিমুখ বরাবর। দেখো, এরা যখন ছাড়া ছাড়া অবস্থায় ছিল, শব্দ এসে ধাক্কা মারলো, সঙ্গে সঙ্গে তারা এরকম ঘনীভূত হয়ে পঞ্জীভূত হলো, অর্থাৎ সামনের দিকে এগিয়ে গেল। যেই ওই জায়গাটা ঘনীভূত হয়ে গেল, পরের অংশটা ফাঁকা ফাঁকা থাকছে, কারণ ওখানে চাপ কম। আবার ওখানে চাপ কম মানে পরের অংশে চাপ বেশি, তাহলে সেই জায়গাটা ওরকম ঘনীভূত হচ্ছে। তার মানে এই চাপ বেশি জড়ো হয়ে গেল, চাপ কম ফাঁকা হয়ে গেল, পরে আবার চাপ বেশি জড়ো হয়ে গেল, চাপ কম আবার ফাঁকা হয়ে গেল। শব্দ যাচ্ছে কিন্তু এই দিকে, তাহলে মাধ্যমের কণাগুলো এদিক ওদিক করে এক জায়গায় ঘনীভূত হচ্ছে আর এক জায়গায় তনুভবন হচ্ছে। এই রকম যদি ঘটনা ঘটে থাকে তখন সেটাকে আমরা বলবো কিন্তু অনুদৈর্ঘ্য তরঙ্গ। অর্থাৎ শব্দ যখন বিস্তার লাভ করে, যে মাধ্যমের মধ্যে দিয়ে বিস্তার লাভ করে, সেই মাধ্যমের কণাগুলির কম্পনও শব্দের বিস্তার লাভের অভিমুখের সাথেই হয়ে থাকে, সেই জন্য আমরা শব্দকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে থাকি। নেক্সট যেটা বলছি দেখো, তির্যক তরঙ্গ কাকে বলে? এটা তোমরা কোথাও না কোথাও দেখে থাকতে পারো। তির্যক তরঙ্গ বলছে দেখো, কোনো স্থিতিস্থাপক মাধ্যমের কণাগুলির সমষ্টিগত কম্পনের ফলে উৎপন্ন তরঙ্গ যদি কণাগুলির গতির সাথে লম্বভাবে হয়। যেমন ধরো তুমি একটা বড় জলাশয় নিয়েছো বা কোনো একটা পুকুরে কোনো একটা গাছের ডাল যেটা অর্ধেকটা জেগে আছে অর্ধেকটা ডুবে আছে, তার পাশে বা কিছুটা দূরে একটা ইটের টুকরো ফেলে দাও। তাহলে ইটের টুকরো ফেলা মানে সেখানে তরঙ্গ সৃষ্টি হবে। এবার সেই তরঙ্গটা যখন ওই অর্ধেক কাঠ ভেসে আছে অর্ধেক কাঠ ডুবে আছে, ওর কাছে যখন তরঙ্গটা আসবে দেখবে সেই কাঠের টুকরোটা যেটা অর্ধেক ভেসেছিল অর্ধেক ডুবেছিল সেটা উপর নিচে কাঁপতে শুরু করে। এটা কী নির্দেশ করছে? তার মানে মাধ্যমের কণাগুলি বা জলের কণাগুলি উপর নিচে কাঁপছে, কিন্তু তরঙ্গটা যেখান থেকে সৃষ্টি হয়েছিল সেখান থেকে দূরে সরে যাচ্ছে বা জলের অনুভূমিক তল বরাবর প্রসারিত হচ্ছে। সেই কারণেই বলছে কোনো তরঙ্গ যদি এই অভিমুখে অগ্রসর হয়
এবং তার কম্পন যদি নিচের দিকে ওপরের দিকে, নিচের দিকে ওপরের দিকে, একবার নিচের অভিমুখে একবার ওপরের অভিমুখে যদি হয়ে থাকে, তখন সেই রকম তরঙ্গকে বলা হয়ে থাকবে তির্যক তরঙ্গ। আলোক তরঙ্গ হচ্ছে তির্যক তরঙ্গ। এটাকে আমরা আরও একটা সুন্দর পরীক্ষার সাহায্যে করতে পারি। দুদিকে দুই প্রান্তে দুটো হুক লাগিয়ে সেখানে একটা দড়িকে শক্ত করে টান করে বেঁধে দিলাম, দিয়ে তার কোনো একটা অংশ এরকম নিচে টেনে ছেড়ে দিলাম, দেখা যাবে সেইটা এরকম উপর নিচে কাঁপতে থাকছে। অর্থাৎ এই রকম তরঙ্গের প্রকৃতি যদি হয়ে থাকে তখন সেটাকে আমরা বলে থাকি তির্যক তরঙ্গ। আলোক তরঙ্গের হচ্ছে তির্যক তরঙ্গের একটা অত্যন্ত সহজতম উদাহরণ। আলোক তরঙ্গকে আমরা তির্যক তরঙ্গ বলি, বা আলোক তরঙ্গের যখন মাধ্যমের মধ্য দিয়ে গমন করে তখন কিন্তু, যেমন জলতরঙ্গ তির্যক তরঙ্গ, আবার আলোক তরঙ্গও তির্যক তরঙ্গ। মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হওয়ার সময় মাধ্যমের কণাগুলির বিস্তার লাভ যে অভিমুখে করে তার সাথে লম্বভাবে কম্পিত হতে থাকে। এরপরে যেটা আর একটা টার্মিনোলজি আমাদের শিখতে হবে সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে। বলছে একবার পূর্ণকম্পন হতে গেলে কোনো একটি তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে বলছে তরঙ্গ দৈর্ঘ্য। যেমন ধরো ঘনীভবন আর তনীভবন। এখন ঘনীভবনের এই মাঝামাঝি বিন্দু থেকে অপর একটা ঘনীভবনের মাঝামাঝি বিন্দুকে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা বলা হয়ে থাকে। অথবা ওটা গেলে তো অনুদৈর্ঘ্য তরঙ্গ। তির্যক তরঙ্গের ক্ষেত্রে কী করা হয়, দুটো তরঙ্গ শীর্ষের যে বিন্দুগুলো তাদের মধ্যে যে সরলরৈখিক দূরত্ব হয়ে থাকে সেটাকেই তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়ে থাকে। ঠিক একইভাবে এখান থেকে এই ল্যামডা এটা, এই যে ডিস্ট্যান্সটা, এটাকেও কিন্তু আমরা ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য বলবো। এরপরে বলছে তরঙ্গের কম্পাঙ্ক কাকে বলে। আমি সংজ্ঞাটা বলে দিয়েছিলাম কম্পাঙ্ক কাকে বলে, তবু এখানে আর একবার বলে নেব। তরঙ্গের গতিপথে অবস্থিত মাধ্যমের কোনো কণা প্রতি সেকেন্ডে যতগুলি পূর্ণকম্পন সম্পন্ন করে তাকেই তরঙ্গের কম্পাঙ্ক বলে। ঠিক একইভাবে তরঙ্গের পর্যায়কাল কাকে বলে। তরঙ্গের পর্যায়কাল যদি আমাদেরকে বলতে বলা হয়, আমরা পর্যায়কাল আগে পড়েছি, এখানে আবার বলেছে, সেখানে এমনি পর্যায়কাল বলেছিলাম, এখানে আমরা তরঙ্গের পর্যায়কাল বলতে বলছি। তাহলে তরঙ্গের কথাটা শুধু এখানে জুড়ে দেবো। যেমন ধরো তরঙ্গের গতিপথের ওপর মাধ্যমের কোনো কণা যে সময়ে একটি পূর্ণ কম্পন সম্পন্ন করে। তরঙ্গের গতিপথের ওপর মাধ্যমের কোনো একটি কণা যে সময়ে একটি পূর্ণ কম্পন সম্পন্ন করে তাকে তরঙ্গের পর্যায়কাল বলে। এটাকেও টি দ্বারা চিহ্নিত করা হয়ে থাকে। তরঙ্গের বেগ, কোনো মাধ্যমে 1 সেকেন্ডে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে, যেহেতু তরঙ্গর বেগ বলেছে, আমরা বেগ মানে কি জানি, একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে। তাহলে কোনো মাধ্যমের তরঙ্গ একক সময়ে যে দূরত্ব বা 1 সেকেন্ড সময়ে যে দূরত্ব অতিক্রম করবে তাকেই তার তরঙ্গের বেগ বলছে। তরঙ্গের বিস্তার, এটাও আমরা পড়েছি। বিস্তার কাকে বলে, সাম্যাবস্থা থেকে উভয় দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে বিস্তার বলে। তাহলে তরঙ্গের বিস্তার যখন বলবে, তরঙ্গের কথাটা শুধু এর সঙ্গে অ্যাড করে নেব। তরঙ্গের গতিপথে অবস্থিত মাধ্যমের কোনো একটি কণা সাম্যাবস্থা থেকে সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করে তাকেই বলছে তার বিস্তার। এবার আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের পরীক্ষায় আসে, যে মাধ্যমের বেগ, তরঙ্গের বেগ, তরঙ্গের কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করো। অর্থাৎ ভি সমান এন ল্যামডা, এই সমীকরণটি প্রতিষ্ঠা করো। এটা কিন্তু পরীক্ষায় আমাদের আসে 2 নম্বর বা 3 নম্বরের হয়। বলছে ধরি কোনো তরঙ্গের বেগ ভি, কম্পাঙ্ক এন এবং তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা যদি হয়, তাহলে কম্পাঙ্কের সংজ্ঞা অনুযায়ী কম্পাঙ্কের সংজ্ঞাটাই ছিল এইরকম, একক সময়ে যে বা 1 সেকেন্ড সময়ে যে কয়টি পূর্ণকম্পন হয়, তাহলে মাধ্যমে কণাগুলি প্রতি সেকেন্ডে এন সংখ্যক পূর্ণকম্পন সম্পন্ন করবে। মানে 1 সেকেন্ডে পূর্ণকম্পন সম্পন্ন করছে এন। আবার একবার পূর্ণকম্পনে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা বলে। তাহলে একবার পূর্ণকম্পনে তরঙ্গ দৈর্ঘ্য যায় ল্যামডা দৈর্ঘ্য। আবার এনবার পূর্ণকম্পনে তরঙ্গ দৈর্ঘ্য যায়, তাহলে একবার পূর্ণকম্পনে তরঙ্গ দৈর্ঘ্য যায় ল্যামডা, এনবার পূর্ণকম্পনে যায় এন ল্যামডা। আবার এই যে এনবার পূর্ণকম্পন হচ্ছে সেটা 1 সেকেন্ডে, তাহলে 1 সেকেন্ডে পূর্ণকম্পন হয় এনটি, তাহলে 1 সেকেন্ডে তরঙ্গটি এন ল্যামডা দূরত্ব অতিক্রম করবে। আবার তরঙ্গের বেগ ভি হলে 1 সেকেন্ডে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে সেটাই তার তো বেগ, তার মানে 1 সেকেন্ডে তরঙ্গ যায় এন ল্যামডা, অতএব ভি সমান এন ল্যামডা। দুটোকে একসাথে কম্পেয়ার করে এটাকে আমরা এইভাবে বলে দিতে পারি।
এখানে দুটো নিউমেরিক্যাল প্রবলেম বা অঙ্ক করতে দিয়েছি, অত্যন্ত সোজা অঙ্ক, শুধু সূত্রতে বসে ভি সমান এল ল্যামডাতে বসিয়ে দিলেই হয়ে যাবে। বায়ুতে শব্দের বেগ এত, অর্থাৎ ভি এর মান বলা আছে 340, কম্পাঙ্ক এন এর মান বলা আছে 680, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কত? ভি সমান এন ল্যামডা, ল্যামডা ইকুয়াল টু ভি বাই এন বসিয়ে দিলেই কিন্তু মান আমরা পেয়ে যাব। একটি বেতার কেন্দ্র 60 মিটার তরঙ্গ দৈর্ঘ্যের বেতার তরঙ্গ সম্প্রচার করে, ওই তরঙ্গের কম্পাঙ্ক কত? এখানে ল্যামডা কিন্তু বলা আছে 60, আর ভি এর মানটা বলে দিয়েছে 3 × 10⁸, তাহলে সেখান থেকে আমাকে বের করতে হবে এন এর মানটা। ভি সমান এন ল্যামডা সমীকরণ বসাবো, 5 × 10⁶ হার্জ বা সাইকেল পার সেকেন্ড, তোমার কম্পাঙ্কটা বেরিয়ে যাবে। এবার বলছি ম্যাক সংখ্যা কাকে বলে? এটা দুটো টিপিক্যাল টাইপের প্রশ্ন। বলছে কোনো বস্তুর গতিবেগ ও বাস্তবে মানে বায়ুতে, বা বাস্তব ক্ষেত্রে যদি আমরা ধরি, বাস্তব ক্ষেত্রে মানে বায়ু, তাদের যে অনুপাত সেটাকেই বলছে ম্যাক সংখ্যা। অর্থাৎ কোনো বস্তুর গতিবেগ এবং বায়ুতে শব্দের বেগের অনুপাতকে, বস্তুর গতিবেগ এবং শব্দের বেগের অনুপাতকে বলা হয়ে থাকে ম্যাক সংখ্যা। এবার আর একটা সুপারসনিক বেগ, সুপারসনিক, সাবসনিক বা সুপারসনিক জেট, এইগুলো তোমরা নাম শুনে থাকবে। যে কোনো বস্তুর বেগ বায়ুতে শব্দের বেগের থেকে বেশি হলে তখন সেই বস্তুর বেগকে বলা হয়ে থাকে সুপারসনিক বেগ। মানে বস্তুর বেগ বায়ুতে শব্দের থেকে বেশি, তখন সেই বেগটাকে বলা হয়ে থাকে সুপারসনিক বেগ। কম্পাঙ্ক ও পর্যায়কালের যে ডেরিভেশন সেটা আমি করতে বলেছি। আগে প্রথমে কম্পাঙ্ক কাকে বলে আর পর্যায়কাল কাকে বলে সেটা বলে নিতে হবে। 1 সেকেন্ডে যে কয়টি পূর্ণ তরঙ্গের সৃষ্টি হয় তখন সেটাকে বলছে তার কম্পাঙ্ক। আর একবার পূর্ণ কম্পনে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ দৈর্ঘ্য বলছিল, কিন্তু একবার পূর্ণ কম্পনের যে সময় লাগে তাকে বলছিল পর্যায়কাল বা ক্যাপিটাল টি। তার মানে এখানে আমরা বলতে পারি যে 1 সেকেন্ডে তরঙ্গ সৃষ্টি হয় এনটি, আবার 1 সেকেন্ডে কিন্তু আবার টি সেকেন্ড সময়ে তোমার পূর্ণ কম্পন হয় একটি। তাহলে 1 সেকেন্ড সময়ে পূর্ণ কম্পন হবে কতটি? 1/t। আবার 1 সেকেন্ড সময়ে পূর্ণ কম্পন মানে সেটাই তার কম্পাঙ্ক, অর্থাৎ কম্পাঙ্ক n = 1/t। এইভাবেও কিন্তু আমরা প্রমাণটা করতে পারি। পরে যেটা বলছে একদম আর একটা ছোট্ট অঙ্ক এখানে বলেছে, একটি সরল দোলকের পর্যায়কাল অর্থাৎ টি এর মান বলা আছে 0.8, তাহলে এখান থেকে n কত? আবার n মানে আমরা জানি 1/t মানে 0.8, এটা ভাগ করলে যেটা উত্তর হবে সেটাই ওখানে আমরা বসিয়ে দেবো। এটুকু বলে আজকের মতো এখানেই কমপ্লিট করলাম।